আজকে আমরা স্ক্রিনটা শেয়ার হয়েছে মান্নান জি দিঘা। ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমরা পড়তেছিলাম আই থিঙ্ক ফার্স্ট পেপারে পড়তেছিলাম আজকে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারে এখন সেম টু টপ দুটি ক্লাস হবে। ফার্স্ট পেপারের মধ্যে আমরা পড়বো হলো ভেক্টর থেকে প্রোডাক্ট করব, মানে হলো গুণ করব, ভেক্টরের গুণ, তারপরে ভেক্টরের গুণ দিয়ে ম্যাথ করা শিখবো, ইউজ অফ এই মাল্টিপ্লিকেশন। তারপরে আমরা যেহেতু উপাংশ শিখে ফেলছি, উপাংশ দিয়ে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে কোণ নির্ণয় করা শিখবো, থিটা বের করা শিখবো। এই জিনিসগুলো মোটামুটি আজকে শিখবো। চলো লেটস বিগিন, চলো ক্লাস শুরু করে দিই। আমরা প্রথমে লিখে নাও, ভেক্টর, একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, এদের মধ্যে দুই ধরনের গুণ হতে পারে। ভেক্টর গুণন দুইটা টাইপের হয়। একটা হতে পারে এ ডট বি, যেটাকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। আর একটা হতে পারে এ ক্রস বি, যেটাকে ভেক্টর গুণন বলে। আমরা অনেক আগে বলছিলাম, আবার একটু জাস্ট মনে করে দিচ্ছি তোমাদের। পৃথিবীতে বল আর বল থেকে হয়ে যাওয়া যে সরণ হয়, সেইটা দ্বারা যদি কাজ বের করতে যাই, কাজের পরিমাণটা কত হইলো, বলটা কতখানি কাজ করতে পারলো, সেটা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই বল এবং সরণের উপাংশটা বলের দিকে এত আসে, সেটা দ্বারা কাজ বের করি। তো দুইটা ভেক্টর যদি a, b হয়, সেটা দ্বারা সেটাকে আমরা এমন একটা গুণ করলাম যেটার রেজাল্টটা আসতেছে fs cos থিটা, সরি ab cos থিটা, যদি ab গুণ করতাম। তার মানে বল আর সরণ থেকে যদি আমরা কাজের মতো কোনো রাশি বের করতে চাই, তাহলে আমার যে ধরনের গুণ দরকার পড়বে সেটাকে, এই কাজটা একটু একটা চিন্তা করে দেখো, এইটা এফটা ভেক্টর, এসটাও ভেক্টর, কিন্তু ডাব্লিউটা কিন্তু ভেক্টর না, ডাব্লিউটা স্কেলার। এই ধরনের গুণকে জেনারেলি বলা হইতেছে স্কেলার গুণন বা ডট গুণন। এই জিনিসটাকে লেখা হয় এফ ডট এস দ্বারা। তো বাস্তব জগতে কাজের মতো রাশিগুলোকে বের করার জন্য আমাদের তৈরি করতে হয়েছে এই ধরনের গুণন বা স্কেলার গুণন, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে দুটো ভেক্টর রাশিকে গুণ করলে আমাদের একটা স্কেলার রাশি পাওয়া যাবে। সো এটার রেজাল্টটা এইভাবে লিখতে হয়, এবি cos থিটা। ওকে, এরপরে দেখো, দুনিয়াতে আরো এরকম রাশিও পাওয়া যায় যেটাকে বলা হইতেছে বলের ভ্রামক। যদি বল এদিকে প্রয়োগ করা হয় ফ্যানটার মধ্যে এবং এদিকে সরণ হয়, ধরো আর অবস্থান ভেক্টরটা আর, যেখানে বলটা প্রয়োগ করতেছো, এইখানে যে ফ্যানটা ঘুরলো, ঘোরার কারণে বাতাসটা যেদিকে আসতেছে সেই দিক বরাবর আসলে যে বলটা কাজ করে সেটাকে ঘূর্ণিবল বলতে পারো বা বলের ভ্রামক বলতে পারো, সেটাকে বলে টর্ক। এই টর্কের মতো কোনো রাশিকে বের করার জন্য আমাদের প্রথম কথা হলো টর্ক একটা ভেক্টর, আর এটাকে বের করতে গেলে আমার আর আর এফ কে গুণ করতে হবে। কিন্তু তখন কি ধরনের গুণ করবা, সেটাকে বলা হয় ক্রস গুণন। মানে বাস্তব জগতে এমন রাশিও আছে যেটা দুইটা ভেক্টর রাশির গুণফল দ্বারা সৃষ্টি হয়। এই দুটো ভেক্টর রাশির গুণফল যারা সৃষ্টি হয়, সেই ভেক্টর রাশিগুলোকে বের করার জন্য বিজ্ঞানীরা আরেকটা গুণের সিস্টেম বের করছে, সেটা হলো ক্রস গুণন, এফ ক্রস আর। এটার মধ্যে বেসিক্যালি যেটা হয়, এটার মানটা যেটা বের হয়, মান যদি বলি, মান
সেটা হয় RF sin থিটা। কেমনে মান হয় সেটা আমরা দেখাইছিলাম। আমি বলছিলাম তোমাদের যে বলটা যদি এইদিকে প্রয়োগ হতো তাহলে ওই দিক বরাবর উপাংশটা হতো sin থিটা, যদি এটা থিটা ধরি আমি। সো আমরা এইটুকু জানছিলাম যে ডট গুণন কেন আবিষ্কার হয়েছিল, ক্রস গুণন কেন আবিষ্কার হয়েছিল। বেসিক্যালি বাস্তবের সাথে মিল করেই আমরা এই জিনিসগুলো বের করেছি। বাস্তবে যা যা আমাদের আশেপাশে ঘটে সেটাকে সুন্দর স্বাভাবিকভাবে গাণিতিক যুক্তি দ্বারা বোঝাই তো আসলে ফিজিক্সের কাজ। কিন্তু এটা একটা ভেক্টর রাশি, শুধু মান লিখে রাখলে হবে না। এটার একটা দিক আছে যেটাকে আমরা ইটা দ্বারা ইটা হ্যাট দ্বারা প্রকাশ করি। একটা যে কোনো ভেক্টরের যে কোনো মানের পাশে একটা একক ভেক্টর দ্বারা গুণ করে দিলে সেটাকে অবশ্যই আমরা ভেক্টর রাশি বলবো। তোমরা আগেই জানো একক ভেক্টরের মধ্যে দিক থাকে। এই ইটা হ্যাটের দিকটা কোন দিকে সেটা নিয়ে তোমাদের সাথে আগেই কথা বলছিলাম আমি অনেক। ইটা হ্যাটের দিকটা আসলে বেসিক্যালি a ক্রস b করলে পাওয়া যাবে, মানে রাইট হ্যান্ড স্ক্রু ইউজ করলে পাওয়া যাবে। এটা নিয়ে আমি রুল বলেছিলাম অনেকগুলা, যেগুলো তোমরা সবাই এখন জানো। আমি জাস্ট সামারি আকারে দ্রুত বলে যাচ্ছি। a ভেক্টরটা এদিকে গেলে b ভেক্টরটা এদিকে গেলে a ক্রস b করলে এইখানে একটা স্ক্রুকে ঘোরাতে হবে এর থেকে b এর দিকে, সেই ক্ষেত্রে এটা এই দিক বরাবর যাবে। এটা হলো a ক্রস b এর ভেক্টরটার দিক বা ইটা এর দিক বলতে পারো, ইটা হ্যাট। একই রকম ভাবে এই ভেক্টরটা এদিকে বি ভেক্টরটা এদিকে গেলে যদি তুমি স্ক্রুটাকে এখানে রেখে বি ক্রস এ করো তাহলে স্ক্রুটা ভিতর দিকে গেতে যাবে, মানে নিচের দিকে যাবে। তখন এই যে এইটা তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে, এইটা হবে এটা হ্যাটের দিক। তো এইটাই আসলে বেসিক্যালি বি ক্রস এ এর দিক। এভাবে করে এটার দিক বের করে। আমরা ক্রস গুণনের এই জিনিসগুলো যদি শিখে যায় থাকি তাহলে আমরা নেক্সট যে জিনিসটা শিখবো সেটা হলো, তাহলে আই হ্যাট ভেক্টর এর সাথে আই হ্যাট ভেক্টরের ডট গুণন করলে কি হবে। প্রথম কথা আমরা একটু সূত্রটা দেখি। a ডট b টা কি ছিল, a এর মান ইনটু b এর মান ইনটু cos থিটা ছিল। তাহলে এইটার মান i এর মান, i একটা একক ভেক্টর, তার মান তো 1 হবে। দুই নম্বর কেসে ai টার মান সেটাও কি হবে, একই হবে। cos থিটা একটু চিন্তা করে দেখো তো, i হ্যাট হলো x অক্ষ বরাবর একটা একক ভেক্টর। i হ্যাটের সাথে i হ্যাটের দিক কত, কোণ কত, কত কোণে আছে এরা, 0 ডিগ্রি কোণে আছে, এদের মাঝখানে কোনো কোণ নাই। i হ্যাটের সাথে এইভাবে নাই, i হ্যাটের উপর পড়ে রয়েছে, একটা আরেকটার উপরেই আছে। সো i হ্যাটের সাথে i হ্যাটের কোণ হলো 0 ডিগ্রি। তো এটাকে লেখো 0 ডিগ্রি। অ্যান্সার আসবে কত, cos 0 এর মান কত, অ্যান্সার আসছে 1, তাই না? জি ভাইয়া। ওকে, এরপরে দেখো আমরা যদি তাহলে i হ্যাট করলাম, এই একই রকম ভাবে j হ্যাটের মান 1 আসবে, একই রকম ভাবে k হ্যাট ডট k হ্যাটের মান 1 আসবে। এরপর আমরা যদি বলি i হ্যাট ডট j হ্যাট, এটা কত হবে, এটা 1 1 cos i হ্যাটের সাথে j হ্যাট হলো y অক্ষ বরাবর আছে, আর i হ্যাট x অক্ষ বরাবর আছে। x আর y অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি বরাবর আছে, তার মানে i হ্যাটের সাথে j হ্যাটের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। cos 90 এর মান 0, তাই এটা 0 হবে। i হ্যাট j হ্যাট k হ্যাট গুণ করলেও ডট গুণন করলেও 0ই আসবে। তারপরে k হ্যাট j হ্যাট গুণ করলেও 0ই আসবে। তো এই জিনিসগুলো তোমরা নোট করে রাখো, এই প্রত্যেকটা।
এরপর আমি যে কথাটা বলবো সেটা হলো, যদি আই হ্যাড ক্রস আই হ্যাড করতাম, ক্রস গুণনের সূত্রটা মনে করে দিচ্ছি। এ ক্রস বি ছিল এ বি সাইন থেটা থিটা হ্যাড। এটা তোমরা চিন্তা করো তো কি হবে। এটা হলো ইটা হ্যাডটা দিয়ে দিলা, সাথে আর কিছুই না। এখন তুমি জাস্ট চিন্তা করো, এটার মান 1, এটার মান 1, সাইন মাঝখানে এটা আই আর আই এর মধ্যে কোণ 0 ডিগ্রি ইনটু ইটা হ্যাড। ইটা হ্যাড মানে কি আসলে, আই ক্রস আই করলে ভেক্টরটা কোন দিকে যাবে, আসলে কোন দিকে যাবে এটা চিন্তা করার দরকারই নাই। এই ভেক্টরটার মানই শূন্য, শূন্য ভেক্টরের দিক দেওয়ার কোনো দরকার নাই, এটা কোনো দিকে যাচ্ছে না, এটা বসে রয়েছে চুপচাপ। সাইন 0 ডিগ্রির মান 0। একই রকম ভাবে তাহলে জে হ্যাট ক্রস জে হ্যাট করলে অ্যান্সার 0, কে হ্যাট ক্রস কে হ্যাট করলে অ্যান্সার 0। কিন্তু আমরা যদি করি আই হ্যাট ক্রস জে হ্যাট, সেটা অ্যান্সার হবে 1 ক্রস 1 সাইন 90 ডিগ্রি। আই ক্রস জে করলে কি হবে একটু চিন্তা করে দেখো, আই হলো এক্স অক্ষ বরাবর আছে আর জে হলো ওয়াই অক্ষ বরাবর আছে। আই থেকে জে এর দিকে যদি স্ক্রু ঘোরাতে চাই আমরা, এখানে একটা স্ক্রু রাখতে হবে। আই থেকে জে এর দিকে ঘোরাও, ঘোরালে স্ক্রুটা বের হয়ে আসতেছে, খুলে আসতেছে, এই দিকে খুলে আসবে। এটা হলো আই ক্রস জে এর দিক। তার মানে আমি এইটাকে এটা কি, এটা আসলে কি, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা কি বকুল বলো তো বকুল। এটা বেসিক্যালি জেড অক্ষ, বা আমি বলতে পারি আই জে কে হ্যাট। তো এখানে আমরা পাশে কে হ্যাট লিখতে পারি। বুঝতে পারছো মান্নান? হ্যালো, আবার কি হলো তোমাদের? জি ভাইয়া বুঝছি। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে আই যে এটা এটা করলে কত আসবে, এটার পুরোটা অ্যান্সার তো 1। তার মানে আই হ্যাট জে হ্যাট গুণ করলে অ্যান্সার আসে কে হ্যাট, জে হ্যাট কে হ্যাট গুণ করলে অ্যান্সার আসার কথা কত, জে কে জে কে জে কে গুণ করলে অ্যান্সার আসবে আই হ্যাট, আই জে কে কে হ্যাট ক্রস, যদি আই হ্যাট করো কে আই, কে আই গুণ করলে অ্যান্সার আসবে জে হ্যাট। আমি কিভাবে বলতেছি আমি বলি, আই জে কে এভাবে লিখবা, লিখে যদি তুমি এটার সাথে এটা গুণ করো, ক্রস গুণ করো, তাহলে অপরটা পাবা। এটার সাথে এটা গুণ করলে অপরটা মানে আই পাবা, এটার সাথে এটা গুণ করলে আবার জে পাবা। এভাবে সাইক্লিক অর্ডারের সূত্রটাকে মনে রাখতে পারো। যদি এর ব্যতিক্রম কিছু দেখো তাহলে উল্টা করে মাইনাস দিয়ে দিবা। ব্যাপারটা বলতেছি দেখো, যদি এমন হইতো যে কে ক্রস জে না হয়ে জে ক্রস কে না হয়ে কে ক্রস জে হইতো, তখন কি করতা, কে ক্রস জে কে থেকে জে এর দিকে ঘুরাইতা, তার মানে হইতো, একটু চিন্তা করে দেখো, কে থেকে জে এর দিকে যদি ঘুরাও তাহলে স্ক্রুটা ধরতে হবে কোন দিকে, স্ক্রুটা এই দিকে ধরা লাগবে। কে থেকে জে এর দিকে ঘুরাইলে স্ক্রুটা ভিতর দিকে ঢুকে যাবে, তার মানে এইটার অ্যান্সার হবে মাইনাস আই হ্যাট। তার মানে আমি তোমাকে যে কথাগুলো বললাম, যে সূত্রগুলো আমি দেখাইলাম ওই যে সাইক্লিক অর্ডারে, আই জে জে কে কে আই, এই অর্ডারের বাইরে কোনো কিছু দেখলেই তুমি ধরে নিবা যে ওইটার অ্যান্সারে আগে মাইনাস আসবে। মানে জে কে ইজ ইকুয়াল টু আই, কে আই ইজ ইকুয়াল টু জে, আর আই জে ইজ ইকুয়াল টু কে, এর বাইরে কিছু দেখলেই
মাইনাস দিয়ে ওই অ্যান্সারটা লিখে দিবা। এটার উল্টাটা আসলে মাইনাস দিয়ে দিবা, এটার উল্টাটা আসলে মাইনাস দিয়ে দিবা সামনে। আই থিংক সবাই বুঝতে পারছো এতটুকু। ওকে, এখন দেখো যদি একটা ভেক্টর এরকম হয়, আই হ্যাট বরাবর মানটা হলো ax, মানে x অক্ষ বরাবর মান ax, y অক্ষ বরাবর মান ay, z অক্ষ বরাবর মান az, আর b ভেক্টরটা যদি এরকম হয় bx by প্লাস bz। এখন a ডট b করলে কত আসবে সেটা বের করার শর্টকাট সিস্টেম হলো তুমি পুরোটারে গুণ করতে পারো চাইলে। এইটার সাথে এইটারে পুরোটা গুণ করবা, এই আই হ্যাটের সাথে আই হ্যাট গুণ করবা, আই হ্যাটের সাথে জে আর কে হ্যাট গুণ করলে এরা ভ্যানিশ হয়ে যাবে, না এরা থাকবে না। আই 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 এর সাথে ডট গুণন যদি অন্য কাউরে করো, জে বা কে কে সেগুলো জিরো হয়ে যায়, একটু আগে দেখছি। তো ওই সূত্র অনুযায়ী এটা আসবে এ আর বি এক্স, আর পরের এইখান থেকে শুধু এই দুটো থাকবে, আর এইখান থেকে এই দুইটা থাকবে, বাকিগুলো যাই ভ্যানিশ হয়ে যাবে। কোনটা করে দেখানোর দরকার আছে বলে মনে হয় না, তোমরা বুঝতে পারার কথা। না বুঝলে সমস্যা নাই, অ্যান্সার এটাই শুধু। বাকিটা বইতে দেখে নিলে বুঝতে পারবা। আমি এটার সাথে এটার গুণ করছি, তুমি নিজে করো। আগের এই শর্তগুলো মেনটেন করে, শর্তগুলো হলো আর একই জিনিস গুণ করলে আই 1 হবে, ভিন্ন জিনিস করলে শূন্য হয়ে বাদ হয়ে যাবে। এই শর্ত অনুযায়ী এটার সাথে এইটাকে গুণ করলে এটা থাকবে শুধু 1, পাশে 1 আসবে, আর এই দুটো থাকবে না, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। একই রকম ভাবে এটার সাথে এই তিনটাকে গুণ করতে গেলে এই দুইটা থাকবে, এইটা আর এটা ভ্যানিশ হয়ে যাবে। এটার সাথে এই তিনটাকে গুণ করতে গেলে শুধু এই দুটো থাকবে, এই যে রয়েছে, আর বাকি দুটো ভ্যানিশ হয়ে যাবে। সো আমরা এটা হলো ডট গুণন করার আরেকটা পদ্ধতি, দুইটা পদ্ধতিকে একবারে লিখি। তো এটা দিয়ে এখন অঙ্ক দেখি। এ ডট বি করলে কত আসবে আমাকে কে বলবা? বকুল আছো? 32 কিভাবে করবো সেটা বলো। 2, 3 নাকি? জি ভাইয়া। বলো বলো, আবার ক্যালকুলেশনটা বলো। প্লাস 3 ইন্টু 2, তারপর 32 হবে না ভাইয়া, -4 -16 হবে। -16 হবে। অ্যান্সারটা কত আসে? না ভাইয়া, বি -8। কত কিছু কইতাছো তুমি, অ্যান্সারটা আসলে কত? -8। আর কে আছো? মাইশা আছো? জি ভাইয়া। এটা এটা তোমার কি অ্যান্সার আসছে এই সূত্র অ্যাপ্লাই করে? এটা আই না, -8 আসে। -8 আসে। আচ্ছা, বকুল যে ভুলটা করছো দেখো, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, আর এটার সাথে এটা গুণ হবে। আই এর সাথে আই হ্যাট, জে এর সাথে জে হ্যাট, কে এর সাথে কে হ্যাট গুণ করতে হবে। চোখে দেখো না মনে হয়। জি ভাইয়া, ওইখানে জ্যাকটি দিয়ে ধরে ফেলছে।
এটার রেজাল্ট কত আসে? -8 নাকি কেউ করো নাই? 13 আসে অ্যান্সার। কারো অ্যান্সার হয় নাই, একজনও ঠিক বলো না। আচ্ছা, এখন যদি বলা হয় এই a এর মান বলা রয়েছে, b এর মান বলা রয়েছে, a আর b এর মাঝখানে কোণ কত, সেটার মানটা বের করো। বের করা যাবে না? আমরা a এর মান বের করে ফেলি। a এর মান আসলে কেমনে বের করা আমরা আগেই জানি। মানগুলা প্রত্যেকটার স্কয়ার করে, যদি মাইনাস দেওয়ার দরকার ছিল না, এটা মানই তো, মাইনাস দেওয়ার দরকার নেই। এখান থেকে a এর মান পাবা, এখান থেকে b এর মান পাবা। a আর b এর মানটা যদি পেয়ে যাও, তাহলে cos থিটার মানটাও বের করে ফেলতে পারবা। এটাকে ইকুয়াল টু এইটা লেখো, a b cos থিটা লেখো, তাহলে থিটার মানটা সরাসরি বের হয়ে যাবে। cos ইনভার্স অফ, ক্যালকুলেটরের মধ্যে cos ইনভার্স দিতে পারো তো মাইশা? এই রুট ওভার পারি ভাইয়া। অফ a এর মানটা দিবা, রুট ওভার দিয়ে b এর মানটা বসিয়ে দিবা। রুট ওভার দেওয়ার দরকার নাই, a এর মান যা বের হবে সেটা বসাই দিবা সরাসরি। এটার মানটা এখানে বসাই দিবা, এটার মানটা ওইখানে বসাই দিবা, তাহলে থিটা বের হয়ে যাবে। বুঝছো কিনা? বেসিক্যালি থিটা বের করার জন্য প্রসেস যদি বলি, তাহলে এটা প্রসেসটা হলো এটা, যে a ডট b করলে দুইটা জিনিস আসতে পারতো। কি কি? a b cos থিটা একটা, আর a x b x ভাবে করে আসতে পারতো। ওইখান থেকে যদি আমরা সরাসরি থিটা বের করতে চাইতাম, তাহলে উপায় হলো একটাই, এরকম একটা সূত্র অ্যাপ্লাই করে দেওয়া, যে a ডট b করলে কি আসে, ax bx প্লাস ay by প্লাস az bz। এটাকে ডিভাইড করে দাও a এর মান দ্বারা, b এর মান দ্বারা, শেষ, কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা এক ধরনের অঙ্ক করলাম আমরা, একটা টাইপের অঙ্ক করলাম, কোণ বের করলাম মাঝখানে। এরপরে আর একটা টাইপের যদি অঙ্ক করতে চাই, তোমাকে বলা হলো যে এই ভেক্টরটা হলো a, এই a আর b কে, এই a আর b সম্পর্কে একটা কথা তোমাকে বলে দিল। সেই কথাটা হলো, এরা যদি পরস্পর লম্ব হয়, তখন তোমাকে বললো যে এরা পরস্পর লম্ব, তুমি এখানে একটা ভ্যালু ধরো, বের করো। যে এখানে আছে ধরো, এই যে কে আছে, এটা দিশা ডি, ডি এর মানটা কত হবে? তুমি করবা কি, a ডট বি লিখবা 2 into 3 into -2 plus 4b is equal to a এর মানটা বসাই দিবা, b এর মানটা বসাই দিবা, 90 ডিগ্রি বসাই দিবা, দরকার নাই আসলে a এর মান b এর মান বসায়। আমার cos 90 ডিগ্রির মান আসলে কত? cos 90 এর মান 0, রাইট? কেউ কি জানো না? বলো না কেন? জি ভাইয়া। এইখান থেকে সলিউশন করলে d এর মানটা বের করে আনা যাবে না? এটা হলো 6, 6 এর ওই পাশে দিলে 6ই থাকে, আর মাইনাস হলো আরেকটা 6, এই খাইছে, এটা তো শূন্য হয়ে যাচ্ছে d এর মানটা। আচ্ছা যাই হোক, শূন্য হইলে কি না হইলে কি আসে যায়।
6 মাইনাস 6 বাই 4 করলে কি আর আসবে? আই থিংক শূন্য আসতেছে। একটু ক্যালকুলেশন করে নিও, আমি এটা খেয়াল করে দেখতে চাচ্ছি না এটা বেশি। ওকে, এভাবে করে এই ধরনের আরেকটা অঙ্ক করে ফেললাম। আরো একটা অঙ্ক আমরা করতে পারি। দেখো, যদি তোমাকে বলা হয় তুমি এই ডট গুণনের প্রিন্সিপাল ব্যবহার করে একটা ভেক্টর আছে তোমার এই বরাবর, ধরো একটা ভেক্টর আছে, দিলাম একটা ভেক্টর a, এটা 2i hat প্লাস 3j hat মাইনাস 2k hat, এরকম একটা ভেক্টর আছে মনে করো। আমি আঁকছি এটা এরকম ভাবে আঁকি নাই যে এটার সাথে মিলবে, তো কোনো গ্যারান্টি নাই যে এই জিনিসটা আঁকলে এরকম দেখতে ভেক্টরটা হবে। তো সবগুলো প্লাসই দিয়ে দিই, কারণ ছবির সাথে নাইলে কোনোদিনও মিলাইতে পারবো না। এটা 4ই দিলাম। ওকে, এরকম একটা ভেক্টর আছে, তোমাকে এখন জিজ্ঞেস করা হলো একটা আজগুবি একটা কথা, যে এটা এই ভেক্টরটা x অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা x বের করো। তোমাকে বললো y অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা y বের করো। তারপরে z অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা z টাও বের করো। সেটা তোমরা কিভাবে করবা? এনি আইডিয়া? দেখো, x অক্ষ y অক্ষ বরাবর আমরা জানি x অক্ষ বরাবর i হ্যাট আছে, y অক্ষ বরাবর j হ্যাট আছে, z অক্ষ বরাবর k হ্যাট আছে। আমরা যদি একটা কাজ করি, এই a ভেক্টরের সাথে i হ্যাট এর ডট গুণন করি, তাইলে আসবে a এর মান ইনটু 1 cos থিটা। এই থিটাটাই কিন্তু আমার সেই থিটা x, x অক্ষের সাথে মানে i এর সাথে কোণ, i এর সাথে ভেক্টরটার কোণ। যদি ডট গুণনটার রেজাল্ট চিন্তা করি এরকম ভাবে, এখন যদি আমি বলি i হ্যাট আসলে কি জিনিস, i হ্যাট এর খালি একটা মান আছে আর x অক্ষ বরাবর চলে আর কি। এটার সাথে এটারে যদি আমি গুণ করি পুরোটা, অ্যানসার কত আসবে একটু ভাইবা দেখো তো। অ্যানসার আসবে 2 ইনটু 1 প্লাস 0 প্লাস 0। কারণ এই i হ্যাটের সাথে এটাকে গুণ করলে আসবে 2, এই i হ্যাটের সাথে এই j হ্যাটকে গুণ করলে আসবে 0, ডট গুণনের মান 0 আসবে, এটা তোমাদের দেখিয়ে নিছি আগেই। এই দুটাকে গুণ করলে ডট গুণন করলে 0 আসবে, তাই দুটো 0 লিখছি। সো ওভারঅল যদি আমি লিখি এইভাবে লেখা যায় যে এটা শুধু 2 আসবে। একই রকম ভাবে আমি যদি বলি i a hat ডট j hat, সেটা করলে কি আসবে? a cos theta y আসবে, এটা তো মাঝখানে y অ্যাঙ্গেল আছে। এটার অ্যান্সার কি আসবে? এটার সাথে এবার i hat এর সাথে তো আর গুণ করতেছি না, এটা j hat এর সাথে গুণ করতেছি, তাই হলো j hat এর মধ্যে যে অংশটা আছে সেটা থাকবে, 3 থাকবে। এবার যদি এটার সাথে k hat গুণ করি কি থাকবে চিন্তা করে দেখো তো। শুধু 4 থাকবে। 4 হ্যাঁ, গুড। এখন তাইলে তোমরা এই অংশটা না চিন্তা করে এই অংশটা, যে ডানের অংশটা, এইটার দিকে একটু তাকিয়ে দেখো, এই অংশগুলোর দিকে তাকাও। এখান থেকে থিটা x বের করা যাবে না বাচ্চারা? অবশ্যই যাবে। তাহলে থিটা x আসতেছে cos ইনভার্স অফ, যদি আমরা করি তাহলে পেয়ে যাব cos ইনভার্স অফ 2 a এর মান, a এর মান কত, এর মানটা আমরা বের করতে পারি না। এই যে এতগুলা যে a লেখা রাখছি, এই a এর মান কত?
সমান root over of 2 square 3 square 4 square, so 2 by a করে দিলা, সেটা y is equal to cos inverse of 3 by a করে দিলা, আর এটা z বের করার জন্য cos inverse of 4 by a করলেই হবে। তো এই টাইপ 3 যদি আমার কাছে সূত্র জিজ্ঞাসা করো, একবারে একটা সূত্র বলে দেন ভাই, এত অঙ্ক এত সময় লাগাইতে চাই না, তাইলে যে কোন একটা ভেক্টর a এইটার সাথে x অক্ষের সাথে কোন কোণটা আমরা বের করতে পারি cos inverse of ax by a দ্বারা। y অক্ষের সাথে কোণটা এভাবে বের করতে পারি, z অক্ষের সাথে কোণটা এভাবে বের করতে পারি। এক সূত্রে কাজ হয়ে গেল। স্ক্রিনশট নিয়ে রাখো ছোটটা। ওকে, আমরা এতটুকু করে ফেলছি, আমাদের সামনের দিকে চলে যাই। আমরা ভেক্টর ইউজ করলাম আর কি, ভেক্টরের ডট গুণনটাকে, ক্রস গুণনটাকে একটু ইউজ করে চলো। ক্রস গুণনটা কি ছিল আমাদের? ক্রস গুণন যদি একটা ভেক্টর এরকম হয়, তাহলে a ক্রস b করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমরা জানি, ab sin থিটা পাশে ইনটু ইটা। এখন তুমি কি করতে পারো? এখন তুমি সেই প্রিন্সিপাল মেইনটেইন করে এইটা ছাড়া আরেকটা কাজও করতে পারো, এইটাকে এটা দ্বারা ক্রস করতে পারো, মানে এইটা ক্রস এটা করতে পারো। ক্রস গুণন করতে 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 তুমি আসলে যে মানগুলা পাবা সেটা অনেকটা এরকম আসবে। একটু চিন্তা করে দেখো, এটার সাথে যদি এটারে গুণ করো i ক্রস i আসবে, শূন্য হয়ে যাবে, কিন্তু i ক্রস z বাকি থাকবে, i ক্রস k টা বাকি থাকবে। এই তিনটাকে যদি গুণ করো তারপর একটা রেজাল্ট পাবা আর কি, এটা বাদ হয়ে যাবে, বাকি দুইটার সাথে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করতে পারবা। এরপরে তুমি যদি আবার এটা দিয়ে এই তিনটারে গুণ করো, তাও প্রথমে এইটা থাকবে, এইটা ভ্যানিশ হয়ে যাবে, আর এইটাও থাকবে, মানে দুইটা দুইটা প্রত্যেকটা থেকে দুইটা করে রাশি বাঁচতেছে। এইটার সাথে এই তিনটাকে গুণ করলে এই দুইটা বেঁচে যাবে, আর এটার সাথে এই তিনটাকে গুণ করলে এটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ যে আছে, যে এর সাথে ক্রস, যে এর ক্রস গুণন করলে শূন্য আসে, এটা আগে দেখাইছি। যে এর সাথে আই রে গুণ করলে কিছু থাকবে, কে রে গুণ করলে কিছু থাকবে, তার মানে এখান থেকে দুইটা আসবে, এখান থেকে দুইটা আসবে, তার মানে কি টোটাল এই তিনটা দিয়ে এই তিনটারে গুণ করলে অ্যানসারে বাকি থাকবে হলো 3 দুগুণে 6টা জিনিস। এটা তুমি গুণ করে দেখতে পারো, কিন্তু আমি গুণ কিছু করবো না, সরাসরি অ্যানসারটা লিখে দিচ্ছি। অ্যানসারটা আসবে এরকম একটা জিনিস। অ্যানসারটাকে মনে রাখার শর্টকাট হলো এই ফরম্যাটে যদি তুমি লেখো, তাহলে দ্রুত তুমি জিনিসটাকে সলভ করে বের করে আনতে পারবে অ্যানসারটা কি ছিল। অন্যভাবে মুখস্থ করতে গেলে কষ্ট হবে। তোমরা একটা ডিটারমিনেন্ট ফরম্যাটে যদি এই পুরো ভেক্টরটাকে লেখো, তাহলে এটা এরকম দেখা যাবে। দেখো এটা রেজাল্টটা কি আসতো, আসলে আমি যে গুণের কথা বলতেছিলাম সেটা আসতো হলো, এই আই হ্যাটটাকে রাখো, এই দুটাকে গুণ করো, মানে ay bz মাইনাস az by প্লাস যদি আমি লিখি j হ্যাট, তাহলে az bx মাইনাস ax bz এরকম হয়ে যায়। এটাকে তোমরা অনেক নির্ণয় করার সময় মাইনাস দিয়ে লিখতা, তোমরা লিখতে পারো, সমস্যা নাই, মাইনাস দিয়ে লিখে আবার এটাকে আগে ওইটাকে পরে করতা,
যাই হোক, এটাতে তো কিছু আসে যায় না। নির্ণয় তুমি ছোটবেলায় কেমনে করে বের করা শিখছো, এটা তুমি জানো, আমি জানি না। আর যদি কেউ না শিখে থাকো তাহলে বলতে পারো যে ভাইয়া কি করতেছেন কিছু বুঝতেছি না। আমি বেসিক্যালি এটা লিখছি, এই বরাবর একটা দাগ দিছি, এইটুকু মান নিয়ে কাজ করতেছি। এটাকে এটা দ্বারা গুণ করছি, মাইনাস এটাকে এটা দ্বারা গুণ করছি, এই যে এখানে করছি এই কাজটা। এরপর যে অংশটা নিছি, এইটুকু আর এইটুকু বাদ, শুধু এটা দ্বারা এটারে গুণ করছি, এটা দ্বারা এটারে গুণ করছি। অনেকে তোমরা এটার আগে মাইনাস দাও, তারপরে এইটা দ্বারা এটারে গুণ করো, আর এটা দ্বারা মাইনাস করে দাও, সেটাও করা যাবে। এটারে কে এর সময় আমি কি করছি, এই অংশটা বাদ দিয়ে দিছি, এইটুকুর মধ্যে এটার এটা দিয়ে গুণ করছি, এটার এটা দিয়ে গুণ করছি। এই যে আমি এটাই বলতেছিলাম যে এইটার সাথে এটাকে গুণ করলে 6টা অ্যান্সার আসবে। এই যে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা জিনিস আসছে। তো তুমি এইটার সাথে এটাকে গুণ করে টেস্ট করে দেখতে পারো যে এটার সাথে এটাকে গুণ করে দেখতে পারো যে ক্রস গুণন করলে আসলে এই জিনিসটা আসে কিনা। যদি আসে তাহলে ক্রস গুণনের মানটাকে আরো শর্টকাটে এইভাবে এই ফরম্যাটে লেখা যাবে। সেটা তোমার স্বীকার করে নিতে কোনো কষ্ট হবে না। দিশা আছো? দিশা? ভাইয়া ওকে, আমরা যদি ক্রস গুণন করার দুইটা পদ্ধতিও আমরা শিখে ফেললাম, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। এখন যদি আমাদের একটা টাইপের অঙ্ক যদি করি, একটা টাইপ 1 জাস্ট সিম্পল, তোমার যদি ক্রস গুণন করতে বলি, একটা ভেক্টর দিয়ে দিই। তাইলে a ক্রস b করলে কত আসবে? তোমাকে যদি বলা হয় a ক্রস b c একটা ভেক্টর, সেটা নির্ণয় করো, সেটা করার জন্য উপায়টা কি হবে? এভাবে লিখতে হবে। জিনিসটাকে একটু বাস্তবসম্মত ভাবে চিন্তা যদি করো, তাহলে মনে করো এটা হলো বল ভেক্টর দেওয়া রয়েছে, আর এটা হলো ওই অবস্থান ভেক্টর টা দেওয়া রয়েছে, বলটার প্রয়োগ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন তোমাকে জিজ্ঞেস করা হইলো যে টর্ক কত হবে, টর্ক ভেক্টরটা বের করো। সো বেসিক্যালি আমরা যেটা করতেছি এটাই করতেছি, তো এটাই হবে টর্ক। তখন এই সি ভেক্টরটা বের করলে টর্ক কি বের হবে? এখন একটু খেয়াল করে দেখো, আমার আই এর এখান থেকে যা আছে, জে এর এখানে যেটা আছে, কে এর এখানে সেটা বসাতে হবে। মানে আই এর জায়গায় আই এর টার্ম, আই এর পাশে 2 আছে, আই এর নিচে 2 বসাও। জে এর নিচে 4 আছে, এর পাশে 4 আছে, জে এর নিচে 4 বসাও। কে এর পাশে 3 আছে, 3 বসাও। 2 3 4 সরাসরি বসাই দিও না, ভুল করিও না। এরপরে আই, জে, আবারও প্যাচ আছে এখানে, তারপরে কে। এই খেয়াল করে নিও, আই জে তারপর কে। আইজেকে মিলানোর অভ্যাস যদি না থাকে, তাহলে কম্পিটিশন যেখানে যেখানে খুব দ্রুত অঙ্ক করে দেখাইতে হবে, ওই জায়গার মধ্যে এই ধরনের জিনিস, সহজ জিনিসও ভুল করে বলছো তোমরা। এই কাজটা করো না। এখান থেকে সলিউশন করলে একটা রেজাল্ট পাবা, কিছু না কিছু একটা পাবা, সেটা একটা ভেক্টর হবে। তোমরা বুঝতে পারতেছো যে এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, এটা দিয়ে গুণ করবা করে করে আই হ্যাড জে হ্যাড কে হ্যাড বিশিষ্ট একটা অ্যান্সার আসবে। তো যাই আসবে সেটা একটা ভেক্টর আসবে। তার মানে টর্ক যে আসবে সেটা একটা এরকম একটা দেখতে কিছু আসবে, আই জে কে। কি অ্যান্সার আসবে এটা তুমি জানো, কিন্তু টর্কটা একটা ভেক্টর আসবে, সো ওইটা একটা মান আসবে না। একটু আগে আমরা যে ডট গুণন করতেছিলাম তখন একটা মান পাচ্ছিলাম সব সময়, খেয়াল করে দেখো। ওকে, এরপর আমরা আরেকটা টাইপের অঙ্ক করি, চলো। টাইপ 2। তোমাকে বলা হলো
4 k hat। এরপর এখানে মনে করো মাইশা ভেক্টর আছে I hat plus 2j hat plus 3k hat। আচ্ছা এরকম হবে না, জিনিসটা দিলেও ভুল হবে, এগুলোকে ঠিক করে দিতে হবে। দেখো তোমাকে বললো এই দুইটা ভেক্টর a আর b সম্পর্কে একটা কথা বলে দিল যে a এবং b হলো পরস্পরের সমান্তরাল, মানে মাঝখানে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো এটা একই কথা, একটু আগে বলছিলাম ভেক্টর দুটো পরস্পর লম্ব অথবা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর এটা বলতেছি পরস্পর সমান্তরাল অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি যদি হয়, তোমার এই কন্ডিশন অনুযায়ী m এর মানটা এখন বের করে আনতে হবে। এই অঙ্কটা যদি আমরা করি, করার কায়দাটা এরকম হবে, a ক্রস b ইজ ইকুয়াল টু আমরা যদি লিখি i j k, তাহলে 2 3 4 m 6 8 লিখতে হবে। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এইটা করলে একটা কি পাবা, একটা ভেক্টর পাবা যেটার মধ্যে i hat প্লাস j hat প্লাস k hat এরকম একটা কিছু আসবে, কিন্তু এটার কিন্তু কোনো মান পাবা না। এই m বিশিষ্ট এটার ভিতরে m লুকানো থাকবে, এখানে অথবা এখানে অথবা এখানে m থাকবে, ঠিক কি না? তুমি কি একটা মান পেয়ে যাবে সরাসরি প্রত্যেকটার পাশে, i এর পাশে, j এর পাশে, k এর পাশে, দিশা? না ভাইয়া। মান না আসছে নাকি না চলে গেছে? আচ্ছা দেখো, পাচ্ছি না আমরা এগুলা, এই পাশের জিনিসগুলা একটা মান পাচ্ছি না, তার মানে কি এইগুলা m দিয়ে আসলে অ্যানসারটা আসতেছে এখানে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু আরেকটা কথাও জানি, a ক্রস b, a b sin থিটা না, এটার মানটা শুধু মান যদি বলি, এই sin 90 ডিগ্রি না আর sin 0 ডিগ্রি এখানে, তাই না? 90 ডিগ্রি তো না, এখানে 0 ডিগ্রির মানটা কত আসলে? 0। তার মানে হলো তুমি যে এখানে ভেক্টরটা পাবা, এই যে পুরো যে ভেক্টরটা পাবা, এইখানে যে ভেক্টরটা পাবা, সেই ভেক্টরটার মান হওয়া উচিত কত? 0। এটা কে বুঝতেছো না বলো? এ আর বি যদি পরস্পর সমান্তরাল হয়, মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাদের ক্রস গুণন করলে তার মান আসবে 0। আর ক্রস গুণন করলে সেটা ভেক্টরটা দেখতে এরকম হবে, এটাও শিওর আমরা। এটার মান আসবে 0 বলতে মানে দুইটা জিনিস যদি একসাথে বলি আলাদা আলাদা ভাবে, তাহলে এ ক্রস বি এর মান 0 আসবে, অথবা বলতে পারো এই যে ভেক্টরটা এটার মানটা 0 আসবে, ঠিক কি না? এটাই তো এ ক্রস বি। তার মানে তুমি এখন লিখতে পারো যে 0 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওই যে ওই জিনিসটা স্কয়ার যা আসবে সেটা স্কয়ার, এটা স্কয়ার, এই জায়গাটার মধ্যে এই যে স্টার গুলোকে বসাবা, এটা এখানে বসাবা, এটা এখানে বসাবা, এটা এখানে বসাবা, বসায়া দুই পাশে স্কয়ার করে তুমি ক্যালকুলেশন করলে এই পুরো সমীকরণটার মধ্যে এখানে আননোনটা কি আছে, m আছে, mটা বের করে ফেলতে পারবা। প্রসেসটা বুঝছো কিনা তোমরা সেটা আগে বলো। জি ভাইয়া। বকুল, মাইশা, দিশা সবাই বুঝছো না বুঝো না? জি ভাইয়া বুঝেছি। হ্যালো। বুঝছি ভাইয়া। আচ্ছা আমরা এই প্রসেসটা যদি বুঝতে যাই থাকি তাই খুবই ভালো কথা, কিন্তু এই প্রসেসে ভুলেও এই ধরনের অঙ্ক করব না। যখন দুটো ভেক্টর সমান্তরালে থাকে, দুটো সমান্তরাল সরলরেখার বৈশিষ্ট্য ব্যবহার করে এই অঙ্কটা করলে, অঙ্কটা ভেক্টর ছাড়া করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে।
এই ক্রস গুণন করে তার মান বের করে এত পেইন নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি না। মনে রাখবা দুইটা রেখা যদি সমান্তরালে চলে তাইলে ওইটার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর কোএফিসিয়েন্ট গুলোর অনুপাত সমান হয়। মানে ax by bx is equal to az ay by by is equal to az by bz হবে। তার মানে এইখানে যদি আমরা অ্যাপ্লাই করি জিনিসটাকে, এইখানে ax মানে হলো 2 by m is equal to 3 by 6 is equal to 4 by 8। সবসময় সরল রেখা যারা সমান্তরালে চলে তারা সমানুপাতিক ভাবেই চলে, নাইলে সমান্তরাল থাকতে পারে না দুটো সরল রেখা। 9 10 এর স্ট্রেট লাইন যদি বলতে থাকো তাহলে এই জিনিসটাই বলেছে তারা, দুটো সমান্তরাল সরল রেখার বৈশিষ্ট্য এটা। তো দুটো সমান্তরাল ভেক্টরের বৈশিষ্ট্য একই হবে, এই দুটোর অনুপাত এই দুটোর অনুপাত এই দুটোর অনুপাত সমান হবে। তার মানে এখন তুমি এখান থেকে এক লাইন, এই ছোট্ট একটা লাইন থেকে m এর মান সরাসরি পেয়ে যাচ্ছ। হয় তুমি এই দুটো নাও অথবা এই দুটো নিয়ে চিন্তা করো, যে কোনো ভাবে চিন্তা করো, তোমার সমস্যা নাই, তুমি বের করে ফেলতে পারবে। যদি 2/m লেখো 3/6 তাহলে m এর মান পেয়ে যাবে 4। আবার যদি তুমি লেখো যে 2/m = 4/8, মানে তুমি এই দুটো নিয়ে চিন্তা করলা, তাতে কোনো সমস্যা নেই, m এর মান পাবা 4। তো এইভাবে শর্টকাটে দ্রুত m এর মান বের করে ফেলবা। ওকে, আমরা এটুকু দেখলাম। আমরা একটু আগে যা দেখি আমাদের, হ্যাঁ আমরা মোটামুটি ভেক্টর ক্রস গুণনেরও কিছু ইউজ দেখলাম, আরো ভালো করে পরে দেখা যাবে, আরো ডিটেইলে অন্য কিছু করার সময় দেখবো না। আমরা সেকেন্ড পেপারে চলে যাচ্ছি। সেকেন্ড পেপারের থেকে ছোট্ট কিছু অংশ পড়ব। স্লাইড থেকে সরে এসে আরেকটা স্লাইড নিয়ে নিই। তোমরা সবাই ফিজিক্স সেকেন্ড পেপার পড়ার জন্য প্রস্তুত হও। ফার্স্ট পেপার থেকে কোনো প্রশ্ন আছে তোমাদের? আজকে যা পড়ালাম, যতটুকু পড়ালাম। জি না ভাইয়া। ওকে, এখন দেখো তো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা, কি ব্যাপার, কয়টা উইন্ডো খুলে ফেলছি। জি ভাইয়া, স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, আমরা লাস্ট একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের যে চৌম্বক ভ্রামকের একটা সূত্র দেখছিলাম আমরা, হাজগুবি একটা সূত্র। জেনারেলি চৌম্বক ভ্রামক কিভাবে বের করে সেটা বেসিকটা একটু তোমাদের বলি। একটা যদি এরকম চৌম্বক হয়, নর্থ আর সাউথ, এইখান থেকে এই পর্যন্ত হয়, এটা হলো চৌম্বক দৈর্ঘ্য হয়। চৌম্বকের যে বাস্তব যে দৈর্ঘ্য, জ্যামিতিক যে আকার, সেটাই আসলে চৌম্বকের আসল দৈর্ঘ্য না, কার্যকরী দৈর্ঘ্য না। এটার কার্যকরী দৈর্ঘ্যটা ভিন্ন হয়, একটু একটু এই অংশ থেকে কিছু বাদ যায়, এই অংশ থেকে কিছু বাদ যায়। অরিজিনালি চৌম্বকের নর্থ এন্ড সাউথ একটু ভিতরে থাকে। সেটা কত ভিতরে থাকে এই এলটারে একটা সংখ্যা দ্বারা গুণ করলে পাওয়া যায়, যেটা আমি এখন দেখাতে চাচ্ছি না, কিছু এই সম্পর্কে কিছুই করতে চাচ্ছি না। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, এরকম একটা চৌম্বকের ভ্রামক এম হবে 2, আচ্ছা এটাকে এল লিখে ফেলছি, এটাকে টোটালি মানে কিছু কিছু বইয়ের ভাষায় এইভাবে লেখে, অর্ধেক করে লেখে।
অর্ধেক কার্যকরী দৈর্ঘ্য আর কি, এল এল, তাহলে কি হবে 2L ইন্টু পি। এই পি মানে হলো এক একটা মেরুর শক্তি, উত্তর মেরু দক্ষিণ মেরু বলি না, এই ছোট্ট এই সূত্রটার দ্বারাই আসলে বেসিক্যালি 2L ইন্টু পি দ্বারা বোঝা যায় চৌম্বকের ভ্রামক। কিন্তু আমরা একটু আগে আমাদের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াতে এই ভ্রামকের মান বলছিলাম NIA। এটার সাথে এই পাশে একটা মিল কোথায় আছে, এই ঘটনা মানে এইটাকে কেন ভ্রামক বলা হইতেছে NIA টারে, সেটা তোমাদের অনেকেরই প্রশ্ন হওয়া উচিত। একটু ভেবে দেখো, আমি একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, এখানে মানে নর্থের থেকে সাউথের দিকে চুম্বক রেখা যাচ্ছে, বল রেখা যাচ্ছে নর্থের থেকে সাউথের দিকে। ওকে, এখন আমি যদি একটা ওই যে চলকুণ্ডলী নিয়েছিলাম বা তার কুণ্ডলী নিয়েছিলাম, সেটার কথা তোমাদের একটু মনে করে দিচ্ছি। কুণ্ডলীটা ধরো এরকম যদি হইতো, ওটার মধ্যে দিয়ে যদি কারেন্ট এইভাবে যাইতো, সেই ক্ষেত্রে একটু এটা একটু বাঁকা করে আঁকি, একটু সাইড করে আঁকি, 3D আঁকি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এটা যদি এরকম একটা তার কুণ্ডলী হয়, বাঁকা তো হলো না। আচ্ছা যাই হোক, এইটার মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হয়, এটা মাঝখানে হয় ক্রস, তোমরা জানতা, মানে মাঝখান দিয়ে এই দিকে ঢুকে যাবে আর এদিক দিয়ে ঢুকে এমনি বের হয়ে এইভাবে আসবে। যদি চতুর্দিকে আমি এরকম দিক চিন্তা করি, এইখান দিয়ে ঢুকবে আর এইখান দিয়ে বের হয়ে আবার এখানে আবার চলে আসবে। তো জিনিসটাকে একটু আহ, বাঁকা করে আঁকতে হবে, না যদি বোঝা যাবে না, 3D তে আঁকতে হবে। এরকম ভাবে চিন্তা করবো, দুইটা দিলাম তাহলে আরো বুঝতে সুবিধা হবে, দুইটা পার্ট দিলাম। এখন চিন্তা করে দেখো তো, যদি এইদিকে কারেন্ট চলে, তোমরা জানতা যে এই দিক দিয়ে এটা ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। তো জিনিসটাকে একটু ভালো করে যদি আঁকি, তাহলে এমনি আঁকতে হবে, একটু ভালো করে আঁকলে এমনি আঁকতে হবে, নিচের দিকে একই ঘটনা ঘটবে, তার মানে এমনি এমনি দিতে হবে জিনিসটাকে। একটু খেয়াল করে দেখো তো, মাঝখানে একটা দণ্ড চুম্বক থাকুক আর মাঝখানে একটা আহ, তড়িৎবাহী তার থাকুক, এই তার কুণ্ডলীর যে চুম্বক ক্ষেত্রটা তৈরি করতেছে আর এই দণ্ড চুম্বকটা যে চুম্বক ক্ষেত্রটা তৈরি করছে, দুটো একই রকম দেখতে হচ্ছে না? হ্যালো, জি ভাইয়া। দুইটা যদি একই রকম দেখতে হয়ে থাকে, তাইলে এইটার যদি একটা ভ্রামক থাকে, এটার একটা ভ্রামক থাকা উচিত। এটার ভ্রামক আমরা মেরু শক্তি দ্বারা বের করি, কিন্তু এটার ভ্রামক আমাদের বের করতে হবে কি, এটা শক্তিশালী। নিজেকে মিউট করো সবাই, নিজেকে মিউট করো সবাই, মিউট করো, নাহলে এখন রিমুভ করে দেব। আচ্ছা, NIA, এটার পাক সংখ্যা যদি n হয় আর তড়িৎ প্রবাহ যদি I হয় আর এইটুকুর ক্ষেত্রফল যদি a হয়, যত বড় ক্ষেত্র হবে ততই ভ্রামক বাড়বে, যত পাক বাড়াবা ততই ভ্রামক বাড়বে, যত কারেন্ট বাড়াবা ততই ভ্রামক বাড়বে। তো এই তিনটাকে গুণ করলে আসলে m পাওয়া যাবে। তো এখন তুমি বুঝতে পারতেছো এইটাকে কেন চৌম্বক ভ্রামক বলা হচ্ছে, এর মধ্যে চৌম্বক আসলো কোথা থেকে। কারণ এই তারটার মধ্যে কারেন্ট চললে এটার মধ্যে চৌম্বক ধর্ম চলে আসবে, আর সেটার ভিতরে চৌম্বক বারের মতোই চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। দুইটাকে পাশাপাশি কম্পেয়ার করে দেখলে তুমি বুঝতে পারতেছো কেন এটাকে চৌম্বক ভ্রামক বলা হইতেছে। আমরা যদি এতখানি বুঝে থাকি তাহলে অনেকখানি বুঝে ফেলছি। এই সূত্রটা একটু লিখে নাও তোমরা, যতটা এখানে লেখা আছে। আমরা এখন কোথায় যেন ছিলাম আগে, আমরা লাস্ট পড়েছিলাম কতটুকু, আমরা পড়ছিলাম হলো, আই থিংক আমরা পড়েছিলাম হলো তোমার টর্ক বের করতেছিলাম, ওইখানেই চলে যাই।
আমরা আমাদের একটা চলকুণ্ডলীর মধ্যে, অর্থাৎ একটা কুণ্ডলীর মতো এরকম একটা জিনিস যদি থাকে, কোনোভাবে কিছু হচ্ছে না। এরকম একটা কুণ্ডলীর মধ্যে আমরা তড়িৎ প্রবাহ চালাইছিলাম আই, এরপরে এখানে নট, এখানে সাউথ চৌম্বকের দুটো পোল দিছিলাম। এই তো গত ক্লাসে এইটুকু করেছিলাম আমরা, যে এখান থেকে এই জিনিসটা যদি বলি, যদি এটা এখানে তুলে দিছি আর এটা ঘুরতেছে, এটা ঘুরতেছিল তোমার এই এই কুণ্ডলীটা কোন একটা দিকে, আমার মনে নাই কোন দিকে ঘুরতেছিল, আমার মনে হয় এই দিকে বল আসছিল একটা, আর এইদিকে বল আসছিল একটা। সো বেসিক্যালি এমনি ঘুরতেছে বলা যায়। নর্থ থেকে সাউথের দিকে চুম্বক বলরেখা যদি আঁকি, জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে না। তারপরে একটা হলুদ কালার দিয়ে যদি এঁকে দিই, এরকম বলরেখা যাবে। আমরা বের করেছিলাম হলো টর্ক, এখানে যে টর্ক সৃষ্টি হচ্ছে, বলের ভ্রামক সৃষ্টি হচ্ছে, সেটার মানটা বের করেছিলাম। তার মান কত ছিল দিশা? ইয়ে বলতে পারবা কে? ক্লাসে ছিল কে? মাইশা কিছু লিখছো? এ নাই, এ ক্রস বি ছিল। তোমার আজ পর্যন্ত, এখন পর্যন্ত অনেকগুলো নোট সাবমিশন তোমাদের বাকি আছে। প্রত্যেকটা ক্লাসের এখন থেকে নোট সাবমিট করবে আমাদের গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপে, প্রিমিয়াম গ্রুপে। এই এম ক্রস বি করলে তুমি আসলে টর্ক পেয়ে যাবা, এটা আমরা জেনেছিলাম। এখন তোমাদের একটা ভিন্ন একটা জিনিস আমি বোঝাই। এই মেকানিজমটা কিন্তু, এই যে এই জিনিসটা যে তুমি শিখলা গত ক্লাসে, এটা কিন্তু খুব ছোট জিনিস না, মানে খুব সহজ ভাবে আমরা করলাম ঠিকই, কিন্তু এই যে আবিষ্কারটা, এটা কিন্তু অনেক বড় একটা আবিষ্কার। একটা কুণ্ডলী চলতেছে মানে কি, এটা দিয়ে কত কিছু করা যাবে তুমি কল্পনা করতে পারতেছো না। একটু চিন্তা করে দেখো এখানে বেসিকটা কি এখানকার। এইখান দিয়ে আমি যদি কারেন্ট দিই, তারপরে এখান দিয়ে আবার পাস করে আবার এখান থেকে ফিরে ফিরি আমি, তাহলে এখান থেকে কারেন্ট যাবে এভাবে এভাবে করে আবার ফিরে আসবে। ওকে, তুমি একটু ভেবে দেখো, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কারেন্ট বাহী, যদি একটু কারেন্ট ফ্লো করে একটা তারের মধ্যে, ওই তারটা ঘুরতে শুরু করে। এইটাই কিন্তু পরবর্তীতে মোটরের মেকানিজম। তোমার মাথার উপর বা তোমার ঘাড়ের আশেপাশে কোথাও যদি ফ্যান চলে থাকে, সেটা একটু চিন্তা করে দেখো। এইটার মধ্যে যদি এইখানে যদি আমি এটাকে একটু চিন্তা করো, এটাকে পাখা বানিয়ে দিয়ে যদি আমি চিন্তা করি, তাইলে এই পাখার নিচের এই কয়েলটার মধ্যে কারেন্ট দিলে পাখাটাই কিন্তু ঘুরতে শুরু করে দেবে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে। মোটরের মধ্যে জেনারেলি এইভাবেই জিনিসটা ঘুরে। তোমার মোটরের সাথে যে পাখাগুলো লাগানো থাকে, সেটা ঘোরার কারণ হলো মোটরের ভিতরে এই অংশটা করতেছে, মোটরের ভিতরে অংশটা ঘুরতেছে, এটার রিজন হলো ওইটার ভিতরে যে দুই পাশে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে সেটার মধ্যে দিয়ে তুমি কারেন্ট পাস করাচ্ছ, আর এই কারণে এটা ঘোরা শুরু করছে। এই ধর্মটা ব্যবহার করেই আমরা কিন্তু ফ্যান চালাচ্ছি বা মোটর তৈরি করতেছি। তোমার মনে হতে পারে, ও আচ্ছা ভাই, মোটর ফ্যান চালাইতেছেন, এর সমস্যা কি ভাই? কারেন্ট না গেলে তো আমাদের কোনো ফ্যানের কষ্ট বুঝি না আমরা, সমস্যা নেই। এই ফ্যান ধরেন বানাইলাম, এটা তো অনেক সহজ ভাই, এই আবিষ্কার মানলাম না। আর একটু ভালো আবিষ্কার দেখান। দেখো, এই যে ঘটনাটা ঘটে, এ থেকে বি হয়, এখানে বি থেকে এও হয়। ব্যাপারটা একটু জটিল মনে হতে পারে। আমি তোমাকে এখন যেটা বললাম সেটা হলো, আমি কারেন্ট দিচ্ছি, ইলেকট্রিক ফোর্স দিচ্ছি ইনপুট, আউটপুট হিসেবে কি পাচ্ছি? ফ্যানের বাতাস পাচ্ছি, মানে ঘুরতেছে।
রোটেশন পাচ্ছি, আরেকটা কাজ যদি করি, এটার উল্টাটা করি, আমি যদি এটারে এইবার হাত দিয়ে ঘুরাই, কারেন্ট ইনপুট না দেই, এখানে কিছু দিলাম না, তাহলে আউটপুট কি পাবা? আমি আগে বলছি উল্টা ঘটনা ঘটে, তার মানে আরেক আউটপুট হিসেবে কারেন্ট পাবা। এইবার তোমার মাথা ঘুরে যাবে কথাটা শুনে, কারণ একটু আগে তুমি গরমে থাকতে পারতা, অথবা ফ্যান না চালালে এসি চালাইতা, ঠিক আছে? কিন্তু এবার ফ্যান এসি দুইটারই 12টা বাজে যাবে, কারণ এইটার উল্টা ঘটনা করে যেটা তৈরি হয় সেটাই আসলে ডায়নামোর মেকানিজম। এই জিনিসটা যদি ঘুরে, তাইলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই পুরো তারটা ঘুরতেছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই তারের মধ্যে থাকা ইলেকট্রনগুলা যদি ঘোরা শুরু করে, তার মানে মুভেবল ইলেকট্রনেরা এইখানে এটার উল্টা ঘটা শুরু হবে। এটারে যদি তুমি ঘোরাও, তাইলে এই তারের মধ্যে কারেন্ট জেনারেট করে এখান থেকে আমরা কারেন্টকে আউটপুট হিসেবে পাবো। তার মানে এই তারটাকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা ঘুরাইতে পারি, তখন এই তারের মধ্যে আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে, মানে এই তারের মধ্যে একটা বিভব পার্থক্য চলে আসবে। জেনারেলি এইটা একটা চ্যাপ্টারে আমরা একটু পরে পড়বো, এখন পড়বো না যদিও, বাট এইটার বেসিকটা ওইখানে আছে, এই জন্য তোমাদের সাথে কথা বলতেছি। এটার উল্টা ঘটনা ঘটে যখন একটা তারের মধ্যে তুমি এই যে চৌম্বক ক্ষেত্রটার মানের পরিবর্তন ঘটাও, তখন ওইটার মধ্যে একটা তড়িৎচালক শক্তি বা তড়িতের সৃষ্টি হওয়া শুরু করবে। সো আমি যে বেসিক্যালি ঘোরানোর মানে কি, এটার মধ্যে এটার গায়ের মধ্যে আর এইটার গায়ের মধ্যে চৌম্বক ক্ষেত্রটাকেই চেঞ্জ করতেছি। তুমি যদি বলো যে ঝর্ণার সামনে যে আমি একটু নাচানাচি করতেছি, ঝর্ণার পানিটা তাহলে তোমার বডিতে কেমনে পড়বে? নাচানাচি যদি করো ঝর্ণার সামনে, তাহলে কি হবে একটু চিন্তা করে দেখো। ঝর্ণার সামনে যদি তুমি নাচানাচি করো, এটাকে ঝর্ণা চিন্তা করো, এটার সামনে নাচানাচি করলে পানি তোমার গায়ে, মাথায় একটু পড়বে বেশি, হাতে একটু পড়বে বেশি, এরকম একটু হবে। সো বেসিক্যালি এখানেও তাই হচ্ছে, ও নাচানাচি করতেছে, আর এই যে ঝর্ণা বা তুমি যদি চৌম্বক ক্ষেত্র চিন্তা করো, সেটার মানটা এখানে হ্রাস বৃদ্ধি করতেছে। চৌম্বক ক্ষেত্রের মানে হ্রাস বৃদ্ধি যদি এটার মধ্যে ঘটে, তখন এটার মধ্যে তড়িৎচালক শক্তি তৈরি হয়, মানে বিভব পার্থক্য সৃষ্টি হয়, আর কারেন্টও বের হয়ে আসে। এই মেকানিজম থেকেই পরবর্তীতে আমরা কারেন্ট তৈরি করার জন্য যে সিস্টেমটা, সেটা ডেভেলপ করে ফেলছি। কারেন্ট তৈরি করার সিস্টেমটা দেখো কি আসলে জেনারেলি আমরা এখানে এইভাবে করে আউটপুট নিতে পারতেছি, এখান থেকে কারেন্ট আসবে। আমার বেসিক্যালি এই 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 যে পাখাটা, এটাকে এইভাবে পাখা হিসেবে চিন্তা করো, এই ডায়নামোর পাখাটাকে ঘোরাতে চাচ্ছি আমরা। এটাকে ঘোরানোর জন্য আমি কি হাত দিয়ে ঘোরাবো নাকি? একটু আগে বলছিলাম হাত দিয়ে ঘোরাবো। হাত দিয়ে ঘুরিয়ে কারেন্ট তৈরি করতে অনেক শক্তি লেগে যাবে। তো বেসিক্যালি আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে এটাকে সেটিং করে, এটার মধ্যে এই পাখাগুলোকে ঘোরানোর জন্য উপর থেকে ওয়াটার ফ্লো পাঠাই। ওয়াটার এসে করে কি পাখাগুলোর মধ্যে, এই পাখাগুলোরে ঘোরায়, পানি ফ্লো হয়ে হয়ে কি হয় জেনারেলি, পাখাগুলো ঘুরে, পানি ফ্লো হয়ে পাখাগুলো ঘুরে, ঘোরার কারণে এই যে এই ঘটনার উল্টা ঘটনা ঘটে, রোটেশন শুরু হয়ে যায়, রোটেশনের কারণে কারেন্ট তৈরি হয়। যে তোমাদের যে কর্ণফুলী পানি ইউজ করে যে বিদ্যুৎ তৈরি করে, সেটার পদ্ধতি হলো এইখানেই তুমি এটার মেকানিজম বুঝতে পারতেছো। এই জিনিসটাকে বেসিক্যালি তোমার ঘোরাইতে হবে, পানি দিয়ে এটাকে ঘোরানো হচ্ছে, ঘোরাইলে উল্টা কেসটা ঘটতেছে, উল্টা কেসটা কি, কারেন্ট তৈরি হচ্ছে। এইবার তোমার এটা শিখতেই হবে, শিখতে মানে জানা রাখাটা দরকার ছিল, কারণ তুমি কারেন্ট ছাড়া কিন্তু আমার সাথে কথা বলতে পারবা না, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, সবকিছুই বন্ধ হয়ে যাবে। সো এখন এটার ইম্পর্টেন্সটা তুমি বুঝতে পারছো হয়তো। বাট এটা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স ছিল না। এই চ্যাপ্টারে আরেকটু ভিন্ন জিনিস আমরা দেখব। এই চ্যাপ্টারে যেটা দেখব সেটা হলো এই যে বি ইন্টু এম, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব। দেখো যদি আমি এটার মধ্যে একটা এমন একটা সুতা দেই, যেটার মধ্যে ধরতে পারো কি ধরবা, আচ্ছা কিছু ধরো দরকার নেই, এই ওই ওই জায়গায় যাইতে চাচ্ছি না, টর্ক এন্ড বিপরীত টর্ক নিয়ে কথা বলে কি কোনো লাভ হবে?
আদৌ না, হবে হবে, এটা বুঝাইতে গেলে লাগবে। চলো আমি দেখাচ্ছি জিনিসটা তোমাকে। এই যে সুতার একটা ধর্ম ধরে নাও যে এটাকে 1 রেডিয়ান যদি আমরা ঘোরাই, তাহলে এটার মধ্যে টর্ক সৃষ্টি হয়, বিক্ষেপী টর্ক, টর্কের বিপরীত টর্ক সৃষ্টি হয়, ধরো টর্ক সি বা টর্ক প্রাইমও বলতে পারো। কথাটা গুরুত্বপূর্ণ খুব। টর্ক সির মানেটা কি? সুতাটাকে যদি তুমি ধরো এরকম একটা সুতা আছে, সেটা হচ্ছে সুতাটাকে যদি তুমি মোচার দাও, 1 রেডিয়ান পর্যন্ত ঘোরাও, তাহলে একটা সুতা যদি আমরা উল্টা দিকে ঘোরান দেই, সেটা কি হয়? পরবর্তীতে ছেড়ে দিবে, তোমরা জানো তো? বলো তো কি হয়? সুতাটা আবার নিজের জায়গায় ফিরে আসে। মাইশা, কথাটা বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। তো 1 রেডিয়ান যদি ঘোরাই, তাহলে সুতাটার এমন ধর্ম আছে যে ওইটার মধ্যে বিপরীত দিকে ফিরে আসার জন্য টর্ক সৃষ্টি হয়, টর্ক সি বলতেছি। তো বেসিক্যালি 1 রেডিয়ানের জন্য কত মানের টর্ক সৃষ্টি হয় সেটা আমরা সুতার ধর্ম, সুতাটাকে ঘুরে ঘুরে দেখে বের করতে হবে। সেটা দ্বারা আমরা বের করে দিছি, টর্ক সি মানটা আমি বলে দিলাম। তোমার এখন পরীক্ষাগারে যায় পরীক্ষা করতে হবে না, টর্ক সি বলে দিছি আমি। যদি এরকম হয়, এই এই পরিমাণ টর্ক যদি চৌম্বক ক্ষেত্র থেকে প্রয়োগ হয় এই জায়গাটার মধ্যে, আর যদি এটা ঘুরে থিটা কোণে ঘুরে যায়, তাইলে বলো তো বিপরীতমুখী টর্ক কত হবে? একটু বুদ্ধি করে বলবা, প্রশ্নটা আবার বলতেছি। এটার 1 ডিগ্রি ঘুরলে টর্ক সি বাধা সৃষ্টি হয় উল্টা দিকে, আর আমি এটাকে প্রয়োগ করছি হলো টর্ক পরিমাণ, এটা প্রয়োগ করছি আর থিটা পরিমাণ ঘুরে দিছি। এখন তাইলে বিপরীত দিকে কত পরিমাণ তোমার টর্ক সৃষ্টি হবে? এটাকে, শব্দটাকে বলা হয় বাংলায় বিক্ষেপী দ্বন্দ্ব সৃষ্টি হবে। বিক্ষেপী দ্বন্দ্বের ভ্রামক, বিক্ষেপী দ্বন্দ্ব মানে টর্কের বিপরীতে টর্ক। একটা বলের বিপরীতে যেমন নিউটনের সূত্র অনুযায়ী বল প্রয়োগ হয়, টর্কের বিপরীতে টর্ক প্রয়োগ হয় কৌণিক ভাবে। টর্ক আমরা ফার্স্ট পেপারে ডিটেইলে স্টাডি করব, তো চিন্তা করার দরকার নাই। তোমরা আমাকে দিশা বলতে পারবা, এইটা প্রয়োগ করাতে থিটা পরিমাণ ঘুরে যাচ্ছে, তাইলে এইখানে বিপরীতমুখী বাধা কতখানি তৈরি হবে? খুবই সহজ প্রশ্ন, শুধু ক্লাস 5 পাস করা থাকলেই সবার পারা উচিত এটা। কে আছো সাথে এখানে? উম, বকুল আছো? বকুল, হ্যাঁ বকুল আছো, মাইশা আছো, দিশা আছো, কেউ বলতে পারতেছো না? আচ্ছা আমি একটু প্রশ্নটা সহজ করে বলি। তোমার কাছে তুমি জানো যে 1 ডিগ্রি ঘুরে দিলে সুতাটা বাধা দেয় কত? সেটা ডিগ্রি ঘুরে দিছো, বাধা দেয় কত বলতে পারবা না? ক্লাস 5 ঐকিক নামে কোনো কিছু করো নাই তোমরা কেউ? আমি এখানে লিখে রাখছি 1 রেডিয়ান ঘুরলে হলো থিটা সি পরিমাণ বাধা সৃষ্টি হয়। গুণ হবে ভাইয়া। সো থিটা ইনটু টর্ক সি, এটা হবে অ্যান্সার। তো বাধা কত হবে? থিটা পরিমাণ ঘুরে গেলে বাধা হবে থিটা ইনটু টর্ক সি। এটা বলতে এত কষ্ট হওয়ার তো কারণ আছিল না। তো তুমি যদি এখন বলের সাম্যাবস্থা চিন্তা করো, তাহলে এই টর্ক প্রয়োগ করাতে বিপরীত দিকে বাধা সৃষ্টি হয়েছে টর্ক সি ইনটু থিটা পরিমাণ। এই যে এখান থেকে আমরা এটা বের করে বসাই দিলাম। তো এই দুইটা সমান হবে না? এই বাধাটা সৃষ্টি হয়েছে কার জন্য? এটার জন্য, তাই না? এটা হলো মানে প্রয়োগ করা বল, আর এটা হলো সুতা থেকে আসা বাধা বল। তুমি কল্পনা করতে পারো যে এটাকে তুমি হাত দিয়ে ঘোরাচ্ছ, আর সুতার মধ্যে উল্টা দিকে একটা বাধা সৃষ্টি হচ্ছে। সো যেটা তুমি ছেড়ে দিলেই বলটা উল্টা দিকে ঘোরা শুরু করবে। এরকম জিনিস তোমরা বাসায় অনেক করছো। তোমাদের বোঝার জন্য আরেকটু আমি সুন্দর করে আঁকি। তোমরা এরকম একটা বল, সুতার মধ্যে একটা বল নিয়ে সুতাটাকে এইভাবে ঘুরায়ও, দেখবা সুতাটার মধ্যে একটা উল্টা দিকে, তুমি যেটা দিচ্ছ এটা হলো টর্ক, আর সুতাটার মধ্যে উল্টা দিকে ফিরে আসার জন্য টর্ক সি ইনটু থিটা পরিমাণ বাধা সৃষ্টি হবে উল্টা দিকে। তুমি ছাইড়া দিলে ওইটা দেখবা কাজ করবে।
তো এই মেকানিক এইটা আর এটা তো সমান, এইটুকু আর এইটুকু সমান না। তো সেটা এখানে লিখছি। কে বুঝো নাই বলো? দিশা বুঝছো? মাইশা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এটা যদি সমান হয় তাহলে এটাকে সমান লিখবো। এবার আমি সরাসরি লিখবো। আমি এখানে সাইন থেটাটা দিতে দেবো না কিছুই, এটার সাথে এটা সমান লিখে দিলে কি হয় সেটা ডিরেক্ট লিখতেছি। NIAB ছিল ইজ ইকুয়াল টু টর্ক সি ইন্টু থেটা দেব। এইবার দেখো আই তাহলে এখান থেকে কত আসছে যদি আই বের করতে চাই, আই ইজ ইকুয়াল টু আসে NAB ইন্টু থেটা। ছবিটা মাথায় রাখার জন্য আবার একটু আর এঁকে দিচ্ছি। এটা নর্থ, এটা সাউথ ছিল, ছবিটা ভুলে যায় না বারবার। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে আইটা যেটা ছিল সেটা হলো এই তার দিয়ে ঢুকতেছিল, এখান থেকে বেরিয়ে আসতেছিল আই। এই পুরো সিস্টেমের মধ্যে এই টর্ক সি এটা তো এই সুতাটার একটা বৈশিষ্ট্য। আর এই যে এন পাক সংখ্যা সেটা তো এই যে এইখানে কত পাকের কুণ্ডলীটা নিছো সেটার উপর নির্ভর করতেছে। এইটুকুর ক্ষেত্রফল এ, আর বি হইলো এই চুম্বক যেটা লাগাইছো সেটার তীব্রতা। আমি যদি বলি এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, তোমরা যদি মেশিনে আর না কোনো রকম চেঞ্জ না করি তাহলে পুরো জিনিসটাই কনস্ট্যান্ট না? তোমরা কি এগ্রি করো নাকি করো না? বলো কিছু। যদি মেশিনের কোনো কিছুই না চেঞ্জ করি, সুতা না চেঞ্জ করি, চুম্বক না চেঞ্জ করি, ক্ষেত্রফল না চেঞ্জ করি, পাক সংখ্যা না চেঞ্জ করি, পুরো যন্ত্রটার মধ্যে এইটুকু কি হবে? কনস্ট্যান্ট কিনা? জি ভাইয়া। ওকে, তাইলে একটা জিনিস বুঝতেছো, এই এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই সমানুপাতিক থেটা, মানে এই তারের মধ্যে যত আই বাড়াবা, তড়িৎ প্রবাহ বাড়াবা, তত এই জিনিসটা দ্রুত ঘুরবে ভিতরে। তোমরা কি এতটুকু বুঝতেছো? সেন্স করতে পারো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাজিক্যাল জিনিস বানিয়ে ফেলছি। একটু চিন্তা করে দেখো, তোমার কাছে একটা তার দিলাম যেটার মধ্যে তুমি এই মেশিনটাকে কানেক্ট করে এখানে ই করে দিলা, জোড়া লাগিয়ে দিলা, তারপরে আবার ছেড়ে দিলে, এরকম একটা কিছু একটা বানাইছো মনে করো তুমি। এটার মধ্যে ভাইয়া জুম হয়ে গেছে মনে হয়, বেশি দেখতে পাচ্ছি না। কি হয়ে গেছে? জুম হয়ে গেছে বেশি। তুমি জুম আউট করো। তুমি, আমার এখানে জুম আউট হয়, জুম হয় নাই, তোমার এখানে হয়েছে। তুমি নিজে আঙ্গুল দিয়ে টান দিয়ে জুম আউট করো। সবারই কি জুম হয়ে গেছে নাকি? না ভাইয়া। যার হয়েছে সে একটু নিজের ফোনটাকে ল্যান্ডস্কেপে ধরো, একটু নড়াচড়া করো, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। এখন দেখো ঠিক হয়েছে নাকি? এই যে একটা মেশিন দেখতে পারতেছো, এই পুরো ডিভাইসটাকে আমি অ্যাজ এ অ্যামিটার ব্যবহার করতে পারি। কল্পনা করে দেখো তো কথাটা বুঝছো কিনা। আমি যদি এই পুরো জিনিসটার মধ্যে উপরে একটা, তুমি বুঝতেই পারতেছো থিটাটা মানে এই কোণটা বেশি হবে যদি আয়ের মানটা বেশি হয়। তাইলে আমি যদি একটা কাজ করি, একটা তার নেই যেটার মধ্যে আহ, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকে আমরা একটা কাজ করি দেখো। এটা একটু ভালো করে দেখাই। এটা অনেক মানে ফান্ডামেন্টাল ফিজিক্স এর অংশ তো, এটা তোমার বই পড়ে তুমি কিছু বুঝতে পারবে না। বই মধ্যে আছে কিরকম ভাবে লেখা সেটা আমি জানি না, হাতে আছে কিনা। আমার বইতে এরকম কিছু ছিল না, তোমাদের বই থাকতে পারে। দেখো, এটার মধ্যে আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ইনসার্ট করলাম। কারেন্ট ইনসার্ট করার পরে এখানে একটা কাঁটা দিয়ে দিলাম, নিডেল।
আর উপরে এই জায়গাটায় একটা জিরো দাগালা একটা স্কেল বানিয়ে দিলাম। এরপরে 1 অ্যাম্পিয়ার দেওয়াতে এটা কি হবে, অবশ্যই চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকলে এটা ঘুরবে। চৌম্বক ক্ষেত্র এঁকে দিচ্ছি, যদিও আঁকতে ইচ্ছা করতেছে না। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি তার কুণ্ডলী থাকে এটা ঘুরবে, তুমি জানো। তার মানে যদি এটা এই নিচটা এখানে চলে আসে ঘুরে, 0 থেকে এখানে আসে 1 এ আসে, এটাকে আমি যেখানে আসলো সেটাকে আমি 1 বলবো। তারপরে ওই একই কৌণিক দূরত্বে এখানে আরেকটা 2 দেব, তারপরে আরেকটা 3 দেব, এটা 4 দেব, এটা 5 দেব, এটা 6 দেব, মোটামুটি এটা 7 দেব, আবার 0 মনে করো এইরকম বললাম আর কি। আর মাপা যাবে না আর কি এটা দিয়ে। তোমরা কি বুঝতে পারতেছো বাচ্চারা? এইটাই আসলে তড়িৎ প্রবাহ মাপার একটা যন্ত্র হয়ে গেছে। উপরে খালি রিডিং দেখবো আমি। এখন যদি আমি 1 অ্যাম্পিয়ার না দিয়ে 2 অ্যাম্পিয়ার দেই কি হবে চিন্তা করো তো। 2 অ্যাম্পিয়ার ইনসার্ট করলাম, এটা এই কাটাটা 2 এ ঘুরে চলে আসবে। 3 অ্যাম্পিয়ার ইনসার্ট করলে 3 এ চলে আসবে। 2.5 দিলে এখানে চলে আসবে কাটাটা। কেউ কি বুঝতেছো না তোমরা কিভাবে এইটাকে একটা অ্যামিটার হিসেবে ব্যবহার করা যাবে? বুঝতেছি ভাইয়া। এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস। আমরা একটু আগে মাত্রই আমাদের একটা কয়েলকে ভিতরে ঘোরাইতেছিলাম। এটাকে এখন আমরা যেটা বানাচ্ছি, যে জিনিসটা বানিয়ে ফেলছি, এটাকে বলা হয় গ্যালভানোমিটার। এটাকে বলা হয় চলকুণ্ডলী গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার জি। এই গ্যালভানোমিটারটাকে দুই ভাবে ব্যবহার করা যায়, অ্যাজ এ মিটার, অ্যাজ এ ভোল্টমিটার, দুইটাই ব্যবহার করা যায়। এখন তুমি বলবা ভাইয়া আপনি তো বুঝাইলেন যে এটার উপরে একটা স্কেল দিয়ে কিভাবে করে আমরা অ্যামিটার বানাইতে পারি এই যন্ত্রটা ব্যবহার করে, এই কুণ্ডলীটা ব্যবহার করে। এখানে 0 1 2 3 অ্যাম্পিয়ারে আমি স্কেলিং করতে পারি। কোনগুলাকে হিসাব করে অ্যাম্পিয়ার স্কেলে নিয়ে যেতেছেন আপনি। সরাসরি কি এই কোন থেকে অ্যাম্পিয়ারে আদৌ যাবে? তোমাদের কি আইডিয়া? তোমাদের কোনো আইডিয়া আছে ব্যাপারটা নিয়ে? সরাসরি এটা কিন্তু যাবেও না। আমি 1 অ্যাম্পিয়ার প্রবাহ যদি না ঘটে অন্য কোনো কিছু প্রবাহ ঘটাই, সেই ক্ষেত্রে কি করতে হবে চিন্তা করে দেখো তো। এই কে এর মানটা বের করতে হবে। এই কে এর মানটা পেয়ে গেলে কে এর সাথে সেটা গুণ করে দিলেই আমার কাজ হয়ে যাবে। মানে তোমাকে যদি বলে দেয় কেউ যে কে এর মানটা ধরো 5, কে কোথা থেকে বের হইছে? এই জিনিসগুলা থেকে বের হইছে। কে এর মান যদি 5 বলে দেয়, তাহলে তুমি এখানে যে রেডিয়ান স্কেলে যে কোনটা আসবে, এটা মনে করো 0 ডিগ্রি, এটা 2 রেডিয়ান, 3 রেডিয়ান। তুমি অ্যাম্পিয়ার স্কেলে এটাকে শিফট করার জন্য কি করতে পারো? এটাকে সুন্দর করে আঁকি তাহলে ভালো দেখা যাবে। ধরো একটা স্কেল আছে যেটা এটা 0 রেডিয়ান, এটা 1 রেডিয়ান, এটা 2 রেডিয়ান, এরকম একটা স্কেল আছে। তুমি এখন চাইতেছো এটাকে অ্যামিটার বানিয়ে ফেলতে। তোমার কাজ কি হবে? খুব সহজ কাজ। এটার সাথে কে গুণ করবা খালি। এটা হবে 2k, এটা হবে 3k। কে এর যা মান আসবে, কে এর মান যদি 2 বলে 2 দিয়ে গুণ করে দিবা, সরাসরি 2 অ্যাম্পিয়ার চলে আসবে। এটা 4 অ্যাম্পিয়ার চলে আসলো, এটা 3 দুগুণে 6 অ্যাম্পিয়ার চলে আসলো। সো তোমার এক্সপেরিমেন্ট ছাড়াও যদি এটা গ্যালভানোমিটারের আবিষ্কারক যে বানাইছে সে তো এই জিনিসগুলো জানে, এগুলা সে মেজার করে দেখছে। তোমাকে শুধু এগুলা বলে দেয় কে এর মানটা তুমি জানা যাও, তাহলে কি করতে পারো বুঝতে পারতেছো? রেডিয়ান স্কেলে থাকা একটা সাদাকে, এটা প্রোটেক্টর কি করতে পারো তুমি ওইটাকে মিটারের স্কেল বানিয়ে ফেলতে পারো। সরাসরি ওইটার উপর থেকে জাস্ট রিডিং নিবা, রিডিং নিলেই তুমি তড়িৎ প্রবাহটা বের করে ফেলতে পারবা, কারণ সেটা থেকে কে বের করার কে দিয়ে গুণ করলে তাই পাওয়া যাচ্ছে। এই যে স্কেল শিফটিং, এটা বুঝছো কিনা বলো তো? আগেই বলে যে এটা বোঝার জন্য তুমি কোনো নাম্বার পাবা না, পরীক্ষায় এই জিনিস জীবনে আসবে না। এটা মৌলিক পদার্থ বিজ্ঞান পড়াচ্ছি, এটা খুবই এক্সপেন্সিভ জিনিস, মূল্যবান জিনিস। তোমরা কি বুঝছো কিনা কথাটা আমাকে বলো। দিশা, মাইশা, বকুল। বুঝছি ভাইয়া। এখন একটু চিন্তা করে দেখো তো, আই যেখানে বের করে ফেলতে পারছি, ওই তারের যদি রোধ জানা থাকতো, আর জানা থাকতো, আই আর আসলে কি ভোল্টেজ না? এগ্রি করো?
ভি ইজ ইকুয়াল টু আই আর 9 10 এ পড়ে আসার কথা। তার মানে জি ভাইয়া। এইখানে আর কিছুই না, দুই পাশে একটা আর দিয়ে গুণ করে দিলেই ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে আরেকটা স্কেল যদি আমি বানাই, যেটার পাশে কে দিয়ে গুণ করব না, কে আর দিয়ে গুণ করব, 2k আর 3k আর, তাইলে কি হবে বলো তো? এই যন্ত্রের যদি রোধ আর হয় এটার ভিতরে, সেটা ব্যবহার করে আমরা কি করতে পারবো বুঝতে পারতেছো? ভোল্টেজ নির্ণয় করার একটা যন্ত্র বের করে ফেলতে পারবো। তাই আমি আগেই বলছি গ্যালভানোমিটারকে দুইটা ক্ষেত্রে ইউজ করা যায়, অ্যামিটার হিসেবে এবং ভোল্টমিটার হিসেবে। তো তোমরা এত কিছু বুঝে যদি ফেলো, তাহলে তোমাদের বলে দেই নেক্সট ক্লাসে আমরা এই গ্যালভানোমিটারটাকে কিভাবে অ্যামিটার হিসেবে ব্যবহার করে এবং সেটা দ্বারা কেমনে করে তড়িৎ প্রবাহ মাপে সেটার ক্যালকুলেশন দেখবো, আর শান্ট দেখবো। আর গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটার হিসেবে ব্যবহার করবা কোনো তারের মধ্যে, সেটা ব্যবহারের কৌশল কি, আর ওটার মধ্যে কেমনে রিওস্টেট বা উচ্চ মানের রোধ লাগাবা, সেটাও আমরা শিখবো নেক্সট ক্লাসে। বাট তোমাদের কাছে এতটুকু ধারণা দিলাম যে গ্যালভানোমিটার বা একটা কয়েল যদি ভিতরে ঘুরে সেটাকে একটা গ্যালভানোমিটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর গ্যালভানোমিটারকে আমরা তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র বলতে পারি। আবার এই গ্যালভানোমিটারকেই আমরা ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করতে পারবো। ভোল্টেজ মাপা এবং তড়িৎ প্রবাহ মাপার জন্য কি করা যেতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট এটা স্কেলটা কেমনে ডিজাইন করা যায় সেটা আমরা দেখাইছি। আর বেসিক্যালি তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, এইটার ভিতরে যে রোধ আছে সেটা দিয়ে শুধু গুণ করে দিলে তুমি যে কোনো একটা তারের রোধ যদি না জানো তাহলে পুরো ভোল্টেজটা বের করতে পারবা না। তার মানে আমি বলতে চাচ্ছি এই তারটার যদি ভোল্টেজ বের করতে চাই এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কিছু ডিটেল আরো বেশি কিছু ডাটা লাগবে আমার। শুধু সরাসরি এইটার রোধ দ্বারা গুণ করে দিলে জিনিসটা হবে না, ক্যালকুলেশনটা এত সহজ না। আমি যে 8 দিয়ে গুণ করলাম দুই পাশে, ওইটা দ্বারা জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভোল্টেজও বের করা যাবে। বাট আসলে কি করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, টোটাল ক্যালকুলেশনটা। ওকে।